রপ্তানি খাত প্রবৃদ্ধির ধারা ফিরেছে, এর নানা দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। করোনাকালেই অর্থ বছরের প্রথম মাসে প্রবৃদ্ধি হলো রপ্তানি আয়, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সত্যিকার অর্থে যে জুন এবং জুলাই মাসে আমরা যে রপ্তানি খাতে একটু চাঙ্গা ভাব দেখেছি, এটা আমার কাছে মনে হয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আপনার রিপোর্টে বলেছেন যে ডিসেম্বর মাসের পরে, গত বছরের ডিসেম্বর মাসের পরে এই প্রথম আমরা একটা প্রবৃদ্ধি দেখলাম এই মাসে। কিন্তু তার আগেও কিন্তু আমাদের রপ্তানি খাতে নেতিবাচক প্রবণতা ছিল। সব মিলিয়ে আমি বলবো যে প্রায় গত 12-13 মাসের মধ্যে আমরা বোধহয় এই তৃতীয়বার কোনো মাসওয়ারি ভাবে একটা ধনাত্মক প্রবৃদ্ধি দেখতে পেলাম। তবে এই রপ্তানি প্রবৃদ্ধি মধ্যেও মনে রাখতে হবে যে বিশ্ব বাজারে যে মন্দা অবস্থা, সেটা কিন্তু এখনো বিরাজ করছে। এটা হতে পারে যে মার্চ এবং এপ্রিল এবং মে মাসে আমরা যে রপ্তানি ক্ষেত্রে যে ব্যাপক যে ধস দেখেছিলাম, তখন হয়তো অনেক জিনিস সরবরাহ করা যায় না, সেটার হয়তো বাড়তি কিছুটা প্রতিফলিত হয়েছে জুলাই মাসে। কাজেই সামনের দিনগুলোতে বিশ্ব বাজার কেমন দাঁড়ায় সেটার উপরে নির্ভর করবে যে বাংলাদেশের রপ্তানি আয়ের ভবিষ্যৎ এবং আমরা সেখানে কত ভালো করতে পারবো। ডক্টর আব্দুর রাজ্জাক, রপ্তানি আয়ের আমরা যে অঙ্কটি দেখছি তার 5 ভাগের 4 ভাগই আসছে পোশাক খাত থেকে, কিন্তু গড় হিসেবে এই খাতে প্রবৃদ্ধি কিছুটা ঋণাত্মক পরিস্থিতিতে রয়েছে। ওভেন পোশাকে আয় কমেছে, তবে নিট পোশাকে বেড়েছে। এই খাতের গতিধারা আপনার কাছে শুনতে চাই, কি মনে করছেন? একই জিনিস, কারণ আমরা জানি যে আমরা এখনো করোনা কালের যে সংকট সেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সেখানে আমি বলেছি এর আগে যে বৈশ্বিক বাজারের চাহিদার একটা বড় রকমের নিয়ামক আমরা কত ভালো করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওভেন গার্মেন্ট তাদের খারাপ করার একটা কারণ হতে পারে, আমি বলেছি এর আগে যে মার্চ থেকে মে মাস পর্যন্ত আমাদের যে সাপ্লাই ডিসরাপশন ছিল, তারপরে হয়তো জুলাই মাসে আমরা খানিকটা পুষে নিতে পেরেছি। খেয়াল করবেন যে ওভেন গার্মেন্টস কিন্তু এখনো বিদেশি মানে বিদেশ থেকে আমদানি করা যে পণ্য বা ইনপুটস, তার উপরে কিন্তু অনেকাংশে নির্ভরশীল। সেখানে কিন্তু আমাদের নিটওয়ারে কম। এটাও একটা কারণ হতে পারে যে জুলাই মাসে আমরা যে বেশি সরবরাহ করতে পেরেছি, সেটা একটা। বাট ওভারঅল আমাদের যে ডিপেন্ডেন্স এই সেক্টরের উপরে, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের 82% জুলাই মাসে যে এক্সপোর্ট আমরা করতে পেরেছি তা এসেছে গার্মেন্ট সেক্টর থেকে। ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব, তবে এই একই বিষয় নিয়ে আমাদের কাছে একটি মন্তব্য রয়েছে। আমাদের কাছে বিজেপি পরিচালক আসিফ ইব্রাহিমের মন্তব্যটি রয়েছে, আমরা সেটি শুনে আসছি। দেখে নিই তিনি কি বলেছেন। আমি আশা করছি যে স্প্রিং সামার 2021 সালের যে অর্ডারগুলো প্লেস হবে তৈরি পোশাক শিল্পের জন্য, সেগুলো প্রোডাকশনে যাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, এবং ট্রেলিং অর্ডারগুলো আসবে জানুয়ারিতে। আশা করছি যে সেক্ষেত্রেও তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়াবে। তবে এই জন্য নীতিগত সহায়তা যেটা সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিয়ে আসছেন, সেই সহায়তাগুলো যদি বজায় থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের আগের পর্যায়ে যেতে পারবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি শুনছিলেন বিজেপি পরিচালক বলছেন যে নতুন অর্ডারগুলো যখন আসা শুরু করবে, তারপর থেকে কিছুটা পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হওয়া শুরু করবে। তবে সহযোগিতাগুলো যেটি তারা পাচ্ছেন, সেটি তারা আরও দেওয়া হোক বলে, বা একটু বড় সময়, লম্বা সময় পর্যন্ত দেওয়া হোক বলে তারা জানিয়েছেন। কি বলবেন এই ব্যাপারে? কিছু যুক্ত করতে চান কিনা আসিফ ইব্রাহিমের এই মন্তব্যের সাথে? জি, প্রথমত নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যে বিশ্বের অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা কতখানি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে। আপনারা জানেন আমরা ইউরোপ এবং আমেরিকায় দেখেছি তাদের জিডিপি গত দুটো কোয়ার্টার, মানে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন মাসে প্রায় 10 থেকে 15 ভাগ পর্যন্ত কমে গিয়েছে। সেখানে হয়তো কিছু প্রবৃদ্ধি হবে, আমাদের কিছু ইন্ডিকেটরস আছে। সেখানে বলা হচ্ছে যে এই কোয়ার্টারে যেটা এখন চলছে, সেখানে তারা কিছু প্রবৃদ্ধি অর্জন করবে, কিন্তু তার মানে এই না যে তারা 2019 বা করোনা এর পূর্ববর্তী অবস্থায় খুব শীঘ্রই ফিরে যেতে পারবে, তারা আগের অবস্থায় ফিরে যেতে পারবে। ডক্টর আব্দুর রাজ্জাক, একটু আলোচনা করতে চাই পাট বিষয় নিয়ে। আমাদের দেশের পাট এবং পাট কলগুলো, সরকারি পাট কলগুলো বন্ধ হলো গত মাসে, আর অর্থ বছরের প্রথম মাসেই পাট এবং পাট পণ্য রপ্তানি খাতে আয় বেড়েছে মোটামুটি আকারে। পাটের বিশ্ববাজারে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় দেখছেন আপনি? অবশ্যই পাটের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এখনো বিশ্ব রপ্তানির ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ। অনেকগুলো পাটের আইটেম আছে যেখানে আমরা প্রায় 80 থেকে 90 ভাগ পর্যন্ত বিশ্ব বাজারে সরবরাহ করে থাকি।
মূল সমস্যা হচ্ছে বিশ্ব বাজারে পাটের চাহিদা অনেক কমে গিয়েছে এবং পাটের যেসব সাবস্টিটিউট আছে সেগুলোর ডিমান্ড কিন্তু বেড়েছে। ফলে পাটের ভবিষ্যৎ নির্ভর করছে আসলে আমরা ডাইভার্সিফাইড জুট গুডস বা যেগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গুডস সেগুলো ওভার টাইম তৈরি করতে পারি কিনা, সে একটা ব্যাপার থেকে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে পাটের রপ্তানি আয়ের ক্ষেত্রে যেটা হয় যে রপ্তানি আয় ফ্লাকচুয়েট করে, এক বছর একটু বেশি থাকে, পরের বছর কমে যায়। আমরা মনে হয় সেই ট্রেন্ডে যাচ্ছি, কাজে এক মাসের এক্সপোর্টের ফিগার দেখে তেমন কিছু বলার নেই। বাট অবশ্যই জুলাই মাসে যে গ্রোথ হয়েছে প্রায় 30 ভাগ গত বছরের তুলনায়, এটা একটা পজিটিভ একটা ট্রেন্ড আমাদের জন্য। তবে ডক্টর আব্দুর রাজ্জাক, এই বিষয়টি নিয়ে আসলে পাট এবং পাট খাত সংশ্লিষ্ট দুজন নেতাদের, ব্যবসায়ী নেতা, তাদের মন্তব্য কিন্তু দুটি ভিন্ন রকমের। আমরা একটু মন্তব্য দুটো শুনে আসতে চাই, কি বলছেন তারা। মার্চ এপ্রিল মেতে প্রায় সব জুট মিলে প্রোডাকশন অনেক স্লো ছিল এবং জুনের থেকে এটা শুরু হয়েছে আবার প্রোডাকশন। আর এই যে ব্যাকলগ মার্চ এপ্রিল মেতে যে শিপমেন্টগুলি কম হয়েছে, ওই ব্যাকলগটা জুন জুলাইতে শিপমেন্ট হয়েছে, এই জন্য জুলাইয়ের শিপমেন্টটা অনেক বেশি হয়েছে। বিশেষ করে আমাদের কাঁচা পাটের ক্ষেত্রে পাকিস্তান, ভারত, চীন সহ অন্যান্য কতগুলি দেশে এই কাঁচা পাটের চাহিদাও বেশি এবং পাট সুতা এবং পাটের বস্তা এগুলিও বিভিন্ন দেশে চাহিদা বৃদ্ধি পেয়েছে। ডক্টর আব্দুর রাজ্জাক, এই যে আমরা বর্তমানে আমরা শুনছিলাম ব্যবসায়ী নেতাদের কথা, তারা বলছেন আমাদের দেশ সহ আশেপাশে বিভিন্ন দেশে পাট, আন্তর্জাতিক মানের পাটের চাহিদা বেড়েছে, যে কারণে পাটের চাহিদা বাড়ায়, যোগান বেশি হতে গিয়ে কিছুটা আমাদের এবার রপ্তানি বেড়েছে। তাহলে অন্যান্য দেশেরও তো রপ্তানি বেড়েছে, তাহলে তাদের সাথে প্রতিযোগিতায় কোন জায়গায় আছে, একটু ছোট করে জানতে চাই। আর প্রথম কথা হচ্ছে যে আমি বলেছি যে বাংলাদেশ পাট বিশ্ব বাজারে, পাটের বাজারে বাংলাদেশ শীর্ষস্থানীয় সরবরাহকারী দেশ, সেটা বাংলাদেশে থাকছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা পরবর্তীকালে অনেক জায়গায় একটা জোর নীতির কথা বলা হচ্ছে যে বিশ্ব বাজারে আমরা মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গুডস তৈরি করতে পারি কিনা। এটা বিশ্বের বিভিন্ন নেতারা বলছেন যে করোনা থেকে বের হয়ে আসা একটা উপায় হচ্ছে এনভায়রনমেন্টাল গুডস এর ক্ষেত্রে মনোযোগ বাড়ানো। সেক্ষেত্রেও পাটের যে বা পাটজাত দ্রব্য বা ডাইভার্সিফাইড জুট গুড, সেটা কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে। এখন আমরা ভবিষ্যতে কতখানি কাজে লাগাতে পারবো, আমাদের সাপ্লাই ক্যাপাসিটি কতখানি হবে, সেটা ডিপেন্ড করবে যে আমরা ডাইভার্সিফাইড জুট গুডস এর ক্ষেত্রে কতখানি নতুন ইনভেস্টমেন্ট করতে পারছি। ডক্টর আব্দুর রাজ্জাক, এই তো আমরা পাট এবং রপ্তানি আর পোশাক খাত নিয়ে কথা বলছিলাম, এখন একটু বর্তমান সময় নিয়ে একটু কথা বলতে চাই। চামড়া এবং চামড়া খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বেশ কয়েকদিন যাবতই চামড়া নিয়ে আলোচনা চলছে। আপনি জানেন কোরবানির পর চামড়ার বাজারে বিপর্যয় এখন সবচেয়ে আলোচিত ইস্যু। এদিকে জুলাইয়ে চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানি আয় কমেছে 15.23%। চামড়ার বিশ্ববাজারে যে গতি ধরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন জায়গায়? কারণ আমরা গত 2 বছর যাবতই যে সময় সবচেয়ে বেশি চামড়া সংগৃহীত হয় কোরবানির মৌসুমে, সেই সময় আমরা একটি খারাপ অবস্থা দেখেছি। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। চামড়া খাতে আমাদের যে সম্ভাবনা ছিল সত্যিকার অর্থে আমরা সেটা কাজে লাগাতে পারি নাই। আমরা সাভারে চামড়া খাতেকে যে স্থানান্তর করার পর থেকে মোটামুটি একটা বিপর্যয় শুরু হয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমরা দেখেছি যে চামড়ার ভিতরে 3 রকমের আইটেমস এক্সপোর্ট করা হয়। র বা মনে করেন আনপ্রসেসড হাইটস থাকে একটা, তারপরে লেদার গুডস একটা জিনিস আছে, এবং হচ্ছে লেদার ফুটওয়্যার। দুঃখজনক ভাবে হলো সত্যি আমরা এই 3টি খাতেই দেখেছি যে জুলাই মাসে রপ্তানি কমেছে। ইনফ্যাক্ট তার আগে থেকেও রপ্তানি আয়ের ধারায় একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। আরেকটা ব্যাপার এখানে মনে রাখতে হবে যে চামড়ার বাইরে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখব যে নন লেদার ফুটওয়্যার যেটা আছে, মানে চামড়ার বিকল্প দিয়ে যে ফুটওয়্যার তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো করেছে। এবং আপনি দেখবেন যে এই জুলাই মাসে কিন্তু সেখানে আমরা অত্যন্ত ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। কাজেই তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আমরা যে সাভারে যে নতুন যে স্টেট করলাম চামড়ার রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য, সেখান থেকে কিন্তু বাংলাদেশ আসলে আমরা কোনো সুবিধা নিতে পারি নাই। খুব একটা লাভবান হয়নি। ডক্টর আব্দুর রাজ্জাক, শেষ প্রশ্ন হিসেবে আরেকটি বিষয় জানতে চাই। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাঁচা চামড়া বা ওয়েট ব্লু চামড়ার যে রপ্তানির উপরে যে অনুমতি দেওয়া হলো ঠিক ঈদের কিছুদিন আগে, এই বিষয়ে যখন আমরা আড়তদার বা যারা ব্যবসায়ী আছে তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই সিদ্ধান্তটি আরও কিছুদিন আগে আসলে আন্তর্জাতিক বাজারে আসলে জানানোর সময় পাওয়া যেত যে আমরা কাঁচা চামড়া রপ্তানি করছি, তাহলে হয়তো আমাদের এই কাঁচা চামড়া নিয়ে রপ্তানির বিষয়টি আরও সহজ এবং যারা কাস্টমার রয়েছেন তারা হয়তো জানতে পারতেন। এই মন্তব্যটির সাথে আপনি কতটুকু একমত?
আমি এই মন্তব্যের সঙ্গে খানিকটা একমত। আসলে সিদ্ধান্ত একদম শেষ মাথায় দিলে এরকম কাঁচা চামড়া খুব সহজে কিন্তু রপ্তানি করা যায় না। এটার জন্য কিছু সুযোগ সুবিধা তৈরি করতে হয়। বিশ্ব বাজারের সঙ্গে যারা লেনদেন করেন তাদের প্রস্তুতির ব্যাপার থাকে। কাজে হয়তো একটু দেরিতে সিদ্ধান্তটা এসেছিল, বাট এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। ভবিষ্যতে হয়তো এই ব্যাপারটিকে আমরা কি মনোযোগ পর্যায়ে রাখতে পারি। যদি আমরা দেশের বাজারে কাঁচা চামড়ার দাম সঠিকভাবে নির্ধারণ করতে না পারি এবং সেটা এনশিওর করতে না পারি, তাহলে একটা উপায় হতে পারে যে বিদেশের বাজারটাকে ব্যবহার করা সাময়িকভাবে। কিন্তু আমি বলবো প্রায়োরিটি হওয়া উচিত এই যে কাঁচা চামড়ায় ভ্যালু অ্যাড করে আমরা যদি পণ্যজাত চামড়া তৈরি করতে পারি, সেটা হওয়া উচিত আমাদের প্রায়োরিটি ইন দ্য মিডিয়াম টু লং টার্ম। এই বিষয়টি নিয়ে আসলে আরও আলোচনা দরকার আছে এবং আমরা আশা করব ভবিষ্যতে এই বিষয়ে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। ডক্টর আব্দুর রাজ্জাক, ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক এবং কথা বলছিলেন বর্তমানে রপ্তানি খাত এবং বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। দর্শক, চলছে অর্থ